হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাকাউন্টিং বেসিক ইউটিউব চ্যানেল। যেরকম তোমরা জানো, আমরা ট্যাক্সের উপরে বিভিন্ন রকমের ভিডিওগুলোকে আপলোড করেছি। ট্যাক্সের প্রিভিয়াস যে সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে, ট্যাক্সের ইনকাম ট্যাক্সের বিভিন্ন হেডগুলো, ইনকামের বিভিন্ন হেডগুলো সম্পর্কে নিয়ে তোমাদেরকে বিভিন্ন প্লেলিস্ট করে তোমাদেরকে ভিডিও আপলোড করে দিয়েছি। তো আশা করি সেগুলো দেখেছো। যদি না দেখে থাকো, আমি ডেসক্রিপশন বক্সে আবার আপলোড করে দেবো। তো আজকের আমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা হচ্ছে এগ্রিগেশন অফ ইনকাম অর ক্লাবিং অফ ইনকাম। অর্থাৎ এগ্রিগেশন অফ ইনকাম মানে হচ্ছে যেটা আমাদের টোটাল ইনকামকে একসাথে করে তার উপরে ট্যাক্স চাপানো হয়। তো সেই এগ্রিগেশন অফ ইনকাম এবং তার ভেতরের একটা টপিক ক্লাবিং অফ ইনকাম, সেটাকে নিয়ে আজকে আলোচনা করব। সেটার কনসেপ্ট তোমাদের কাছে আজকে দিয়ে দেবো এবং পরবর্তী পার্টে আমরা এটার ইলাস্ট্রেশন সলভ করে এটার উপরে সম্পূর্ণ একটা ভিডিও আপলোড করার চেষ্টা করে দেবো। তো আশা করি যে এগ্রিগেশন অফ ইনকাম জিনিসটা কি সেটা আমি এই কনসেপ্টের মাধ্যমে তোমাদের বোঝাতে পারবো। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস স্টার্ট দ্য ক্লাস। পুরো ভিডিওটা কিন্তু দেখবে, কোথাও স্কিপ করবে না, কারণ খুব ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে আমাদের এগ্রিগেশন অফ ইনকাম বা ক্লাবিং অফ ইনকামের উপরে। ঠিক আছে, তো এখানে দেখো ইনকাম অফ এসএসসি অর ট্যাক্স পেয়ার, এই তিনটে জিনিসকে ইনক্লুড করে কিন্তু আমাদের তৈরি হয় এগ্রিগেশন অফ ইনকাম। ঠিক আছে, তো এগ্রিগেশন অফ ইনকাম এই তিনটে জিনিসকে নিয়ে তৈরি হয়। একটা হচ্ছে ইনকাম অফ এসএসসি অর ট্যাক্স পেয়ার, অর্থাৎ যে ট্যাক্স পে করবে বা যে ট্যাক্স পেয়ার বা এসএসসি, তার ইনকাম, মানে এগুলো আমরা আগে পড়েছি, যেগুলো হাউস প্রপার্টি থেকে ইনকাম আসে, অর্থাৎ যা যা সোর্স থেকে যেরকম ইনকাম আসে ওর, সেগুলো হচ্ছে এগ্রিগেশন অফ ইনকামের মধ্যে পড়ছে। এরপর রয়েছে ডিমড ইনকাম, অর্থাৎ যে যে ইনকামগুলো আসতে পারে, এখনো আসেনি কিন্তু আসবে বা আসতে পারে, সেই সমস্ত ইনকামগুলোকে বলা হয় ডিমড ইনকাম। নেক্সট আমাদের রয়েছে ক্লাবিং অফ ইনকাম, অর্থাৎ নিজের ইনকাম কিন্তু কাউকে আমি ট্রান্সফার করে দিয়েছি, কিন্তু ট্যাক্স পেয়ার কিন্তু এই ব্যক্তিই হবে, সেক্ষেত্রে সেটা হচ্ছে গিয়ে ক্লাবিং অফ ইনকাম। তো আমাদের এই ধরনের চ্যাপ্টারগুলো কিন্তু আমাদের করা হয়ে গেছে। যদি ডিমড, যেরকম হাউস প্রপার্টি আমরা ডিমড লেট আউট যেরকম করেছি আমরা, কিংবা ইনকাম ফ্রম এসএসসি যেরকম বিভিন্ন সোর্স থেকে ইনকাম আসছে, সেগুলো আমরা করেছি। তো আজকে আমাদের পড়ার বিষয় রয়েছে ক্লাবিং অফ ইনকাম, এবং এর মধ্যে আরেকটা চ্যাপ্টারও ইনক্লুডেড আছে, সেটা হচ্ছে কি সেট অফ ক্যারি ফরওয়ার্ড। ঠিক আছে, এটা একটা চ্যাপ্টার রয়েছে। তবে আগে আমরা আজকে এই চ্যাপ্টারটা করবো, সেটা হচ্ছে কি ক্লাবিং অফ ইনকাম। তো দেখো তোমরা, ক্লাবিং অফ ইনকাম অ্যাকচুয়ালি কি, এবং আমি স্টেপ বাই স্টেপ জিনিসটাকে বোঝানোর চেষ্টা করব। সবাই দেখো ক্লিয়ারলি। তো এগ্রিগেশন অফ ইনকামের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে ক্লাবিং অফ ইনকাম। তো এই ক্লাবিং অফ ইনকাম জিনিসটা কি সেটা আমাদেরকে এবার জানতে হবে। তো ক্লাবিং অফ ইনকাম জানতে গেলে বিশেষ কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, এটাকে এরকম ভাবে বোঝা যায় যে এ একজন ব্যক্তি যে কিনা ট্যাক্স পেয়ার। ঠিক আছে, অর্থাৎ যার ট্যাক্স নির্ধারণ করা হয় সে হচ্ছে এ। তো এইখানে এবার এই এ ব্যক্তির ফ্যামিলি রিলেশন আছে। কি আছে? স্পাউস আছে। স্পাউস অর্থাৎ ওয়াইফ হতে পারে, ডটার ইন ল আছে, মনে করো আমি কিন্তু ফ্যামিলি রিলেশন করাচ্ছি না, আমি করাচ্ছি ক্লাবিং অফ ইনকাম। তো ডটার ইন ল আছে, আর রয়েছে ধরো মাইনার চাইল্ড রয়েছে, যার সাথে ওর সম্পর্ক রয়েছে, মাইনার চাইল্ড। ঠিক আছে, তো এই যে মাইনার চাইল্ড ব্যাপারটা, এই যে টোটাল যে ব্যাপারটা আসলো, এই তিনজনকে নিয়েই কিন্তু ক্লাবিং অফ ইনকামটা হয়। এই তিনজনের ইনকামটাকে কেন্দ্র করেই বা এই তিনজনের উপরে ভ্যারি করেই কিন্তু আমাদের ক্লাবিং অফ ইনকাম হয়। তো এইখানে আমাদের কাছে একটা জিনিস মনে রাখবে যে এ ব্যক্তি নিজের ইনকামকে কমানোর জন্য কি করে, তার কিছু অংশ এদের কাউকে, সে স্পাউস হোক বা ডটার ইন ল হোক বা মাইনর চাইল্ডকে কোনোভাবে ট্রান্সফার করে দেয়, যে নিজের ইনকামকে কমানোর জন্য। ঠিক আছে, নিজের ইনকামকে কমালে কি হবে, কমালে ট্যাক্সটাকে
কম দিতে হবে। তাহলে এরা কি করে, নিজের ইনকামটাকে কমানোর জন্য এ অর্থাৎ যে ট্যাক্স পেয়ার সে কি করে না, ওর ইনকামকে এর কাছে দিয়ে দেয় যাতে ওকে কম ট্যাক্স পে করতে হয় বা ট্যাক্স পে নাই করতে হয়, ঠিক আছে। তো এইটা হচ্ছে ব্যাপার। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এখানে যাই হোক না কেন এই যে ইনকামটা ওদের কাছে ট্রান্সফার করে দিচ্ছে, ইনকামটা ওদের কাছে ট্রান্সফার করে দিচ্ছে, এই ট্রান্সফার করে দিলেও এটা তো চালাকি করলো, কিন্তু কোনো চালাকি কিন্তু এখানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে খাটে না। তার কারণ কি, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কি করে যে না তুমি ওদেরকে ট্যাক্স, তুমি তোমার ইনকাম ওদেরকে ট্রান্সফার করে দিয়েছো, ঠিক আছে মানছি সব ঠিক আছে, ওদের কাছে তুমি ট্রান্সফার করে দিয়েছো, ওরা ইনকামটাকে ইউজ করছে, কিন্তু ইনকামটা তো তোমার, তাহলে ট্যাক্স তোমাকে দিতে হবে। ওকে, ব্যাপারটা হচ্ছে এরকম যে এ ব্যক্তি যে কিনা ট্যাক্স পেয়ার, সে যদি সবাইকে নিজের ইনকাম থেকে কিছু অংশ ট্রান্সফার করতে থাকে, তাহলে সেখানে কি হয় না, ইনকামের যা অংশই ট্রান্সফার করুক না কেন এ ব্যক্তি কিন্তু নিজের ইনকামের উপরে ট্যাক্স দেবে। এই জিনিসটা মনে রাখবে, ওরা কিন্তু কেউ ট্যাক্স দেবে না, ওদের কাছে ইনকাম ট্রান্সফার করেছে বলে কিন্তু ওরা কেউ ট্যাক্স দেবে না। ট্যাক্স কিন্তু দেবে অনলি শুধুমাত্র ট্যাক্স পেয়ার বা এসএসসি, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাগ্রিগেশন, এটা হচ্ছে আমাদের ক্লাবিং অফ ইনকাম। এবার এক এক করে আমরা এদের ব্যাপারটা বুঝবো যে স্পাউসের ক্ষেত্রে কি নিয়ম আছে, ডটার ইন ল এর ক্ষেত্রে কি নিয়ম আছে, মাইনর চাইল্ডের ক্ষেত্রে কি নিয়ম আছে। তো এক একটা কেস করে আমরা বুঝবো। এই তিনটে জিনিসের ওপরেই কিন্তু আমাদের চ্যাপ্টার রয়েছে, এটাকে বোঝার চেষ্টা করবে, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ এটার উপর কিন্তু থিওরি কোশ্চেন সহ অঙ্কও কিছু আসতে পারে। তো আমরা দেখবো যে এটার ট্রিটমেন্ট কিভাবে হয়, কিভাবে আমরা এটাকে কাজে লাগাতে পারি, ঠিক আছে। তবে তার আগে বলে দিই, এই যে ট্রান্সফারটা, এই ট্রান্সফারটা কিছু কিছু ক্ষেত্রে ট্রান্সফারটার নিয়ম কিন্তু আলাদা হয়, অর্থাৎ ট্রান্সফারটা ক্ষেত্রে কিছু কন্ডিশন রয়েছে, যে কন্ডিশনগুলোর উপরে ভিত্তি করে কিন্তু আমরা কাজটাকে করতে পারি। দেখো, এক নম্বর হচ্ছে ট্যাক্স পেয়ার owns the asset। ধরো কোনো অ্যাসেটের ব্যবসা হলো, তো অ্যাসেটটাকে ট্রান্সফার করলো, ঠিক আছে। ট্যাক্স পেয়ার owns the asset মানে ট্যাক্স পেয়ারের নিজস্ব অ্যাসেট হবে বা নিজে ক্রয় করবে। দ্বিতীয় হচ্ছে ইনকাম ফ্রম দ্য অ্যাসেট ট্রান্সফার টু এনি পারসন, ইনকাম ফ্রম দ্য অ্যাসেট ট্রান্সফার টু any person but the ownership still with the taxpayer। অর্থাৎ যতই তুমি অ্যাসেটকে লুকিয়ে ফেলো, অন্যকে ট্রান্সফার করে দাও, কিন্তু ইনকাম কিন্তু তোমারই থাকবে, অর্থাৎ ওই ওনারশিপটা কিন্তু তোমারই থাকবে ওই অ্যাসেটটার। ওকে, এই দুটো ক্ষেত্রে নিয়ম কিন্তু আমাদের ট্রান্সফারের, ঠিক আছে। ট্রান্সফারের কন্ডিশন হচ্ছে এই দুটো, যে ট্যাক্স পেয়ারকে নিজস্ব অ্যাসেট হতে হবে বা নিজস্ব অ্যাসেটস এর ওনার হতে হবে, আর ইনকাম ফ্রম দ্য অ্যাসেট ট্রান্সফার টু এনি পারসন বাট ওনারশিপ স্টিল উইথ দ্য ট্যাক্স পেয়ার। মানে যদি ট্রান্সফার করেও দেওয়া হয়, ওনারশিপ কিন্তু ওরই কাছে থাকবে, অর্থাৎ ট্যাক্স ওকেই পে করতে হবে। বোঝা গেল এতটা? এইবারে দেখো কনসেপ্টটা এই পর্যন্ত হলো, এইবারে আমরা এক এক করে এদের কনসেপ্টে আসবো, যে এদের ক্ষেত্রে কন্ডিশনগুলো কিরকম হতে পারে। তো স্টার্ট করছি এবার প্রথম কন্ডিশন দিয়ে বা প্রথম কেস দিয়ে। তো আমাদের টপিক হচ্ছে কেস নাম্বার 1। কেস 1 এ কি হয়, রিলেশন স্পাউস, ঠিক আছে। স্পাউস যদি হয় তাহলে সেক্ষেত্রে কি নিয়ম অ্যাপ্লিকেবল হয় বা কিরকম জিনিসটা হয়। অর্থাৎ দেখো, জিনিসটা বোঝাতে গেলে ঠিক এরকম কন্ডিশন আসে বা এরকম ব্যাপারটা আসে, যে ধরো মিস্টার এ একজন ব্যক্তি, ঠিক আছে, মিস্টার এ একজন ব্যক্তি যে কিনা ট্যাক্স পেয়ার, ঠিক আছে, বা এসএসসি। তো এই যে ট্যাক্স পেয়ার মিস্টার এ, এই মিস্টার এ কি করলো, নিজের যে ইনকাম রয়েছে সেই ইনকামের কিছু অংশ ট্রান্সফার করে দিল নিজের স্পাউসকে।
ঠিক আছে, নিজের স্পাউসকে ইনকামের কিছু অংশ ট্রান্সফার করে দিল, ব্যাস ঠিক আছে হলো। ট্রান্সফার করে দেওয়ার পরে এবার কি হচ্ছে, বলছে যে ট্যাক্স ডিপার্টমেন্ট বলছে যে তুমি তোমার ইনকামকে লুকিয়ে দিয়েছো, তুমি কি করেছো মিস্টার এ অর্থাৎ তুমি ট্যাক্স পেয়ার, তুমি কি করেছো নিজের ইনকাম স্পাউসকে ট্রান্সফার করেছো রেমিনারেশন হিসাবে, ঠিক আছে, মনে রাখবে রেমিউনারেশন হিসাবে ট্রান্সফার করেছো। তো সেক্ষেত্রে স্পাউস কিন্তু ট্যাক্স দেবে না, ট্যাক্স দেবে কিন্তু মিস্টার এ বা ট্যাক্স পেয়ার। ক্লিয়ার হলো ব্যাপারটা? ট্যাক্স কিন্তু যতই তুমি লুকানোর চেষ্টা করো তোমার ইনকাম তুমি স্পাউসকে দিয়ে, স্পাউস কোন রকমের ট্যাক্স পে করবে না, ট্যাক্স তোমার পুরো ইনকামের উপরে, ইনকামটা কার? তোমার, তুমি ট্যাক্স পে করবে। হলো? এইবার এখানে একটা ব্যাপার আছে যে দেখো ধরা গেল যে স্পাউস এদের একই কোম্পানিতে সেম কোম্পানিতে এমপ্লয়েড রয়েছে, কিন্তু উইদাউট এনি কোয়ালিফিকেশন, মানে যে পোস্টে ওকে এমপ্লয়েড করা হয়েছে সেই পোস্টের জন্য ও উপযুক্তই নয়, অথচ তাকে কি করা হয়েছে, ওই কোম্পানিতে এমপ্লয়েড করা হয়েছে, ঠিক আছে, এমপ্লয়েড করা হয়েছে। তো ওই কোম্পানিতে এমপ্লয়েড করা হয়েছে উইদাউট এনি কোয়ালিফিকেশনে ওকে ওই সেম কোম্পানিতেই এমপ্লয়েড হিসেবে রাখা হয়েছে বা এমপ্লয়ি হিসেবে রাখা হয়েছে। এইবার সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে এই যে ওর যে অ্যামাউন্টটা, ওর অ্যামাউন্টের কিছু অংশ ওকে রেমিনারেশন হিসেবে বা ওয়াইফকে রেমিনারেশন হিসেবে কিন্তু দেওয়া যায়, কিন্তু শুধুমাত্র তা হলে চলবে না। প্রথমত তো মিস্টার এ ব্যক্তিকে ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তি হতে হবে, কোনো কোম্পানি হলে চলবে না, ইন্ডিভিজুয়াল ব্যক্তি হতে হবে, এবং তার কোম্পানিতে ওই কোম্পানিতে 80% ভোটিং পাওয়ার থাকতে হবে, ঠিক আছে। এটাকে আমরা বলি সাবস্টেশনাল পাওয়ার, সাবস্টেশনাল ইন্টারেস্ট, একে আমরা বলি সাবস্টেশনাল ইন্টারেস্ট, ঠিক আছে, একে আমরা বলি সাবস্টেশনাল ইন্টারেস্ট। তো এই সাবস্টেশনাল ইন্টারেস্টকে কাজে লাগিয়ে কিন্তু আমরা কি করি, ট্যাক্স পেয়ার বলে যে আমার ইনকামের কিছু অংশ আমার ওয়াইফকে পাঠিয়ে দাও, যে কিনা আমার কোম্পানিতেই এমপ্লয়েড রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে এদের সিস্টেম বা এদের নিয়ম, যে যদি ওদের কোম্পানিতে ইন্ডিভিজুয়াল থাকে তাহলে ও ইন্ডিভিজুয়াল যদি ব্যক্তি হয় কোম্পানির, এবং তাহলে তাকে 80% ভোটিং পাওয়ার থাকতে হবে কোম্পানির শেয়ারের মধ্যে বা কোম্পানির মধ্যে, যাতে সেটাকে আমরা সাবস্টেশনাল ইন্টারেস্ট বলি, এবং সেটা থাকলে পরে ও ওই নিজের স্পাউসকে কি করতে পারবে, রেমিনারেশন ট্রান্সফার করে দিতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে নিয়ম, কিন্তু সব ক্ষেত্রেই যাই হোক না কেন, যাই হয়ে যায়, ট্যাক্স পেয়ার এই, ইন অল কন্ডিশন ট্যাক্স পেয়ার কিন্তু মিস্টার এই থাকবে, কোন রকমের চেঞ্জ হবে না। এইবারে যদি দেখা গেল যে মিস্টার এ এবং তার স্পাউস আলাদা কোম্পানিতে কাজ করে, সেক্ষেত্রে কি নিয়ম আছে, সেক্ষেত্রে কি কন্ডিশন রয়েছে, সেক্ষেত্রে কন্ডিশনটা দেখে নাও। এবার দেখো আমরা তো দেখলাম যে দুজনের মধ্যে যে ইনকাম করছে তার রেমিনারেশন তার স্পাউসের কাছে যাচ্ছে, এবং সেখানে কিন্তু ইনকামের ক্লাবটা হচ্ছে কার উপরে, ট্যাক্স পেয়ার বা ওই ব্যক্তির উপরে যার ইনকাম রেমিনারেশন হিসেবে ওয়াইফের কাছে যাচ্ছে। এইবারে আমরা দেখব যে যদি ওই সেম কোম্পানিতে এমপ্লয়েড থাকে, এবার আমরা দেখব যে যদি আলাদা আলাদা কোম্পানিতে এমপ্লয়েড থাকে তাহলে সেক্ষেত্রে কি হতে পারে, যদি এমপ্লয়েড ইন ডিফারেন্ট কনসার্ন, ওকে, ডিফারেন্ট কোম্পানিতে যদি
থাকে, ওরা কাজ করে, এমপ্লয়েড রয়েছে, তাহলে সেক্ষেত্রে কি কন্ডিশন হতে পারে বা সেক্ষেত্রে কি নিয়ম হতে পারে। দেখো একটা জিনিস আমি বলে দিই, দু ক্ষেত্রেই ধরো এরও সাবস্টেশনাল ইন্টারেস্ট রয়েছে, কোম্পানির মধ্যে সাবস্টেশনাল ইন্টারেস্ট রয়েছে 80%, আবার এরও সাবস্টেশনাল ইন্টারেস্ট রয়েছে নিজের কোম্পানির মধ্যে, নিজের কনসার্নের মধ্যে 80%। এইবারে এই দুজনেরই সেম রয়েছে, আবার দুজনেই কিন্তু সেম ইন্ডিভিজুয়াল পার্সন, আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল পার্সন, এবং দুজনেরই কি কোয়ালিফিকেশন রয়েছে, দুজনেরই আলাদা আলাদা কোয়ালিফিকেশন রয়েছে, এবং তারা নিজেদের ফিল্ডে কোয়ালিফিকেটেড, ঠিক আছে, কোয়ালিফিকেশন রয়েছে। এবার দেখো দুজনে যখন আলাদা আলাদা কোয়ালিফিকেশন রয়েছে, তাহলে এই ক্ষেত্রে কি হতে পারে নিয়মটা, এই ক্ষেত্রে নিয়মটা এরকম হতে পারে যে যদি এই ব্যক্তির ইনকাম, ধরো এ, মিস্টার এ আর মিসেস এ যদি আলাদা আলাদা ব্যক্তি হয়, তাহলে সেই ক্ষেত্রে কি নিয়ম হতে পারে, সেক্ষেত্রে নিয়ম হবে যে এই দুজনের মধ্যে যার ইনকাম বেশি, in which income is more between them, ঠিক আছে, ওদের দুজনের মধ্যে যার ইনকাম মোর, যার ইনকাম বেশি, তার কাছেই কিন্তু দুজনের ইনকাম ক্লাব হয়ে যাবে। যদি মিস্টার এর ইনকাম বেশি হয় তাহলে মিস্টার এ ট্যাক্স পে করবে, আবার যদি মিস্টার মিসেস এর ট্যাক্স বেশি হয় তাহলে মিসেস এর ইয়েতে ক্লাবিং হয়ে যাবে এবং মিসেস এ ট্যাক্স পে করবে, হয়ে গেল। অর্থাৎ যার ইনকাম বেশি থাকবে সেই ট্যাক্স পে করবে। এইবার আমরা দেখব যে এটা তো হলো ইনকাম ট্রান্সফার। এবার আমরা দেখব যদি ট্রান্সফার করে কোনো অ্যাসেট, সেই অ্যাসেট থেকে ইনকাম আসলে সেই অ্যাসেটের ইনকাম থেকে কিভাবে ট্রান্সফার হয়, আমরা সেই কন্ডিশনটা এবার আমরা দেখবো যে কে ট্যাক্স পে করবে। ওকে, তো এটাকে তোমরা ধরে নাও। এবার আমরা কন্ডিশন 2 দেখবো। কন্ডিশন 2 তে কি হবে, যে ধরো মিস্টার এক্স একজন ব্যক্তি যে কিনা ট্যাক্স পেয়ার, আবার বলে দিই, এবং সে ইন্ডিভিজুয়াল ব্যক্তি, ঠিক আছে, শর্ত কিন্তু ইন্ডিভিজুয়ালি হতে হবে, ইন্ডিভিজুয়াল ব্যক্তি না হলে, যদি কোম্পানি হয় তাহলে কিন্তু ক্লাবিং করা যায় না। তো এই ক্ষেত্রে প্রথমত তো ওকে ট্যাক্স পেয়ার হতে হবে, ইন্ডিভিজুয়াল হতে হবে, এবং এ কি করছে, একটা অ্যাসেট কিনে, পারচেজ অ্যাসেট কিনে কি করছে, ও ট্রান্সফার করে দিচ্ছে, ট্রান্সফার টু স্পাউসকে অ্যাসেটটা ট্রান্সফার করে দিচ্ছে। এবার কি বলছে, হ্যাঁ এবার বলে দিচ্ছে এই অ্যাসেট কিন্তু যে কোনো রকমের অ্যাসেট হতে পারে আদার দেন হাউস প্রপার্টি, মানে হাউস প্রপার্টি যেন না হয়, এক্সেপ্ট হাউস প্রপার্টি, ঠিক আছে, হাউস প্রপার্টি ছাড়া যে কোনো অ্যাসেট কিন্তু হতে পারে কিনেছে এবং স্পাউসকে ট্রান্সফার করে দিয়েছে, এবং সেখান থেকে যা ইনকাম আসছে সেটা স্পাউসের। কিন্তু অ্যাসেট কে কিনেছে, অ্যাসেট কিনেছে মিস্টার এ, তার মানে অ্যাসেটের মালিক কে, মিস্টার এ। ট্যাক্স পে কে পে করবে, ট্যাক্স পে কিন্তু করবে মিস্টার এ, মিস্টার এই কিন্তু হবে ট্যাক্স পেয়ার। ওকে, অ্যাসেট তুমি কিনেছো, তুমি স্পাউসকে ইউজ করার জন্য দিয়েছো, কিন্তু ওনারকে তুমি নিজে, অ্যাসেটটা কে কিনেছে, তুমি নিজে, সেখান থেকে ইনকাম কে পাচ্ছে, তোমার স্পাউস, কিন্তু অ্যাসেটটা কার, মিস্টার এর, ট্যাক্স কে পে করবে, মিস্টার এ। ওকে, যাই হোক না কেন, যেখান থেকে ইনকাম আসুক না কেন, ইনডিরেক্টলি বা ডিরেক্টলি ক্লাবিং কিন্তু হবে ট্যাক্স পেয়ার যে ব্যক্তি তার সাথেই, অর্থাৎ যার সাথে ডিরেক্টলি লিংক রয়েছে সেই জিনিসটার বা সেই অ্যাসেট বা সেই ইনকামটার। ওকে, এটা হয়ে গেল অ্যাসেটের ক্ষেত্রে। তাহলে যদি স্পাউসকে অ্যাসেট ট্রান্সফার করে, অ্যাসেট পারচেজ করে, সেখান থেকে স্পাউস ইনকাম পাচ্ছে, কিন্তু অ্যাসেট কে পে করছে, এই ট্যাক্স কে পে করছে, মিস্টার এ। ওকে, এটা হয়ে গেল আমাদের কন্ডিশন 2 স্পাউসের ক্ষেত্রে। এই দুটো কন্ডিশনকে মাথায় রাখলে পরে স্পাউসের কন্ডিশনকে তোমরা
সলভ করে নিতে পারবে যে কার ইনকাম কিভাবে কার কাছে যাচ্ছে এবং কিভাবে কে ট্যাক্স পে করছে। এটা হয়ে গেল আমাদের স্পাউসের ক্ষেত্রে ক্লাবিং এর নিয়ম। এবার আমরা করব ডটার ইন ল অর্থাৎ সানস ওয়াইফের ট্যাক্সেশন বা তার ক্লাবিং। ওকে, কিভাবে হয়। এবার কেস 2 এ আমরা রিলেশন জানবো ডটার ইন ল বা সানস ওয়াইফের ক্ষেত্রে। মনে রাখবে সানস ওয়াইফ কিন্তু ওখানে কিন্তু জামাই করা যাবে না, জামাইকে কোনো অ্যাসেট দেওয়া যাবে না, কারণ আমরা আমাদের ইন্ডিয়াতে এরকম নিয়ম আছে যে দেখা গেল জামাইকে বিয়ের আগে কোনো অ্যাসেট দিয়ে দিল, দেখা গেল বা কোনো ইনকাম দিয়ে দিল, দেখা গেল ও চলে গেল, পালিয়ে গেল বিয়ে ফিয়ে না করে। কিন্তু এই ক্ষেত্রে তাই হয় না, কারণ এখানে যদি আমরা কোনো অ্যাসেট দিয়ে থাকি কোনো আমাদের সানস ওয়াইফকে বা ডটার ইন লকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেখানে সিওরিটি থাকে যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা মানি যে তারা আমাদের বাড়িতেই আবার আসবে, অ্যাসেট তো আমাদেরই হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা তাকে পারচেস করে অ্যাসেটটা দিতেই পারি। তো এটা হচ্ছে ডটার ইন ল এর নিয়ম। তো আমরা এখানেও কন্ডিশন 1 আছে, এখানেও কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা জানার চেষ্টা করি যে কি কি কন্ডিশন অ্যাপ্লাই করলে কি কি হয়ে থাকে। তো এখানে দেখো সানস ওয়াইফের ক্ষেত্রে রয়েছে, দেখো মিস্টার এ ধরো একজন ব্যক্তি, আবার আমি মিস্টার এ কে দিয়েই বোঝাচ্ছি। মিস্টার এ যে কিনা ট্যাক্স পেয়ার, সে কি করছে অ্যাসেট পারচেজ করছে, অ্যাসেট পারচেজ করে ট্রান্সফার করে দিচ্ছে, ট্রান্সফার টু সন্স ওয়াইফ, সন্স ওয়াইফকে ট্রান্সফার করে দিচ্ছে অ্যাসেটটা। এবার কি বলছে যে উইদাউট এনি কনসিডারেশন, মনে রাখবে উইদাউট এনি কনসিডারেশন, উইদাউট এনি কনসিডারেশন মানে কোন রকমের সেল ভ্যালু ছাড়াই, অর্থাৎ কোন রকমের টাকা ওর কাছ থেকে না নিয়েই জাস্ট গিফট করে দিচ্ছে ওই অ্যাসেটটা ওকে, সানসের ওয়াইফকে। তাহলে সেই ক্ষেত্রে কি নিয়ম হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। যে ইউজড করবে সানস ওয়াইফ, সেখান থেকে যে ইনকামটা আসবে সেটাও পাবে সানস ওয়াইফ, গেট সানস ওয়াইফ। কিন্তু ট্যাক্স কে পে করবে? ট্যাক্স পে করবে ফাদার ইন ল বা মিস্টার এ। বোঝা গেল ব্যাপারটা? যাই হোক না কেন সেখানেই ইনকাম, যেখানেই ইনকাম যাই আসুক না কেন, যে অ্যাসেট পারচেজ করে যাকেই দিয়ে হোক না কেন, সেখানে কিন্তু ইনকাম যেই পাক ট্যাক্স কিন্তু ওকেই পে করতে হবে, কারণ অ্যাসেটটা তুমি কিনেছো এবং ইনকামটা তোমার খাতাতে যাওয়ার কথা বা তোমার খাতারই ইনকাম। তুমি অ্যাসেটটা কিনেছো, সেই অ্যাসেট থেকে ইনকাম আসছে, তুমি কিন্তু অ্যাসেটটার ওনার। আমি প্রথমেই বলেছিলাম যে অ্যাসেটটার ওনার তাকে হতে হবে, এবং এই ক্ষেত্রেও নিয়ম হচ্ছে ইন্ডিভিজুয়াল ব্যক্তি হতে হবে। এবং যখন ওকে ট্রান্সফার করছে, ট্রান্সফার করার সময় কোনো রকমের কনসিডারেশন নিচ্ছে না বা কোনো রকমের সেল ভ্যালু সিলেক্ট করার অ্যামাউন্ট দিচ্ছে বা কোনো অ্যামাউন্টের বিনিময়ে অ্যাসেটটা তাকে দিচ্ছে না, জাস্ট গিফট হিসেবে অ্যাসেটটা ট্রান্সফার করে দিচ্ছে। এবং সেখানে ট্যাক্স থেকে বাঁচার জন্যই নিশ্চয়ই করছে, সে ট্যাক্স থেকে বাঁচার জন্য করুক বা না করুক, ট্যাক্স থেকে বাঁচার জন্যই সাধারণত করে থাকে। তো ওকে ট্রান্সফার করে দিচ্ছে, এবং কিন্তু ইনকাম থেকে যাই ইনকাম আসুক না কেন ট্যাক্স কিন্তু পে করবে মিস্টার এ, ট্যাক্স পেয়ার বা ফাদার ইন ল। ক্লিয়ার হলো ব্যাপারটা? তো এটা হচ্ছে স্পাউসের নিয়ম। এইবার একটা ব্যাপার আছে এখানে, এই যে অ্যাসেটটা যে ট্রান্সফার হচ্ছে, এই অ্যাসেট ট্রান্সফারের একটা ইয়ার আছে, একটা সময় আছে, একটা টাইম লিমিটেশন রয়েছে। আগের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো টাইম লিমিটেশন দেখিনি যে কোনো অ্যাসেটকে দেওয়ার কোনো টাইম লিমিটেশন ছিল, কিন্তু এখানে আমাদের টাইম লিমিটেশন রয়েছে। তো টাইম লিমিটেশনটা কি রয়েছে এখানে? টাইম লিমিটেশনটা রয়েছে টাইম লিমিটেশনটা রয়েছে টাইম বা অ্যাসেট should be transferred after 30 May 31, 1973। এই ইয়ারটাই কিন্তু, এই ইয়ারের পরেই কিন্তু ট্রান্সফার হতে হবে। আগে যদি ট্রান্সফার হয়ে যায় তাহলে কিন্তু কোনোভাবে এই
সিস্টেমটা বা এই ক্লাবিং হবে না। তো সেই ক্ষেত্রে কোনো রকমের এফেক্ট কিন্তু আমাদের এখানে ক্লাবিং এর পড়বে না। তো এখানে আমরা বলে দিলাম যে এই টাইমের সময় কিন্তু বা এই টাইমের পরে আমাদের অ্যাসেটটাকে পারচেজ করে ট্রান্সফার করতে হবে। ট্রান্সফার অ্যাসেট আগে পারচেজ করা হতে পারে, কিন্তু ট্রান্সফার এই ডেটের পরেই যেন হয়, তাহলেই কিন্তু ক্লাবিং এর নিয়ম ফলো হবে। অর্থাৎ এই যে ইনকামটা এখানে পাওয়া যাবে সেটার সমস্ত ক্লাবিং চলে যাবে কার কাছে? একদম শাশুড়জির কাছে। ওকে, তাহলে এটা হয়ে গেল কন্ডিশন 1 সানস ওয়াইফের ক্ষেত্রে। নেক্সট কন্ডিশনে আসছে সানস ওয়াইফের ক্ষেত্রে কন্ডিশন 2 কি হতে পারে? 2 হতে পারে, ধরো মানে তার সান, ফাদার ইন ল যে আছে মিস্টার এ ব্যক্তি, তার যে সান, সে কোনো রকমের কাজ করে না, অর্থাৎ সে কোনো কোম্পানিতে কাজ করে না, বা সে মারা গেছে, বা সে এখানে থাকে না। তো সেক্ষেত্রে স্পাউসের কি হয়, বিভিন্ন রকমের অসুবিধা সৃষ্টি হতে পারে, বা তার সানসের ওয়াইফের বিভিন্ন রকমের অসুবিধা সৃষ্টি হতে পারে। তো তার জন্য তার সে বা তার ছেলে মেয়ে যেন না খেয়ে না মরে, তো তার জন্য একটা সিস্টেম করে দেয় ফাদার ইন ল। এবং যেখানে কি হয় না, ফাদার ইন ল কি করে, মিস্টার এ যে কিনা ফাদার ইন ল, ঠিক আছে, সে কি করছে, সে একটা অ্যাসেট পারচেজ করছে। এবার ট্রান্সফার করার সময় সেটা কিন্তু সানসের ওয়াইফকে ট্রান্সফার করছে না, ট্রান্সফার করছে একটা তৃতীয় ব্যক্তি বা এক্স কে, ঠিক আছে, মিস্টার এক্স কে ট্রান্সফার করছে। এবার এ কি বলছে মিস্টার এক্স কে, যে তুমি এই অ্যাসেটটাকে ইউজ করো, ইউজ দ্য অ্যাসেট অ্যান্ড গেট দ্য ইনকাম। এবং যে ইনকামটা পাবে সেটাকে ট্রান্সফার করে দাও আমার সানসের ওয়াইফকে বা আমার ডটার ইন লকে। মানে ব্যাপারটা কি হলো, যে মিস্টার এ অ্যাসেট পারচেজ করলো, ট্রান্সফার করে দিল মিস্টার এক্স কে, একজন থার্ড পারসন, তাকে অ্যাসেটটাকে ট্রান্সফার করে দিল এবং বলল যে ওই অ্যাসেটটাকে তুমি ইউজ করো এবং সেখান থেকে যে ইনকামটা পাওয়া যাবে সেই ইনকামটা তুমি ট্রান্সফার করে দাও আমার ডটার ইন লকে। কিন্তু ট্যাক্স কে পে করবে? ট্যাক্স কি মিস্টার এক্স পে করবে না, কারণ সে অ্যাসেটটা ইউজ করছে এবং সেখান থেকে ইনকাম পাচ্ছে, যা ইনকাম আসছে সেটা সানসের ওয়াইফকে পাঠিয়ে দিচ্ছে। এইবারে তাহলে তোমরা বলো যে সানস ওয়াইফ কি ট্যাক্স পে করবে? সানস ওয়াইফও ট্যাক্স পে করবে না। ট্যাক্স কে করবে? একদম পুরো জিনিসটা ক্লাবিং হয়ে চলে যাবে মিস্টার এ এর কাছে, ক্লাবিং হয়ে যাবে এবং ট্যাক্স কে পে করবে? মিস্টার এ। সব ক্ষেত্রে একটা নিয়ম, যে ব্যক্তিকে ইন্ডিভিজুয়াল হতে হবে এবং তাকে এই নিয়মগুলো, কন্ডিশনগুলো অ্যাপ্লাই করে তবেই কিন্তু ক্লাবিং তার ইনকামে হবে, ঠিক আছে। ট্যাক্স কে পে করবে? মিস্টার এ। প্রত্যেকটা সিস্টেমেই কিন্তু যার ইনকাম যে পার্টিকুলারলি ইনকামটার সাথে ডিরেক্টলি যুক্ত, সেই কিন্তু তার ইনকামের সাথেই কিন্তু ক্লাবিং হবে এবং সেই কিন্তু সেই ইনকামের উপরে ট্যাক্স পে করবে। ওকে, তো এটা হয়ে গেল আমাদের সানস ওয়াইফের কন্ডিশন 2, অর্থাৎ এর সাথে সানস ওয়াইফের কন্ডিশনও কিন্তু শেষ হলো। এবং তারপরে আমরা নেক্সট টপিকে যাব, যেটা হচ্ছে মাইনর চাইল্ডের ক্ষেত্রে, অর্থাৎ আমার বাড়িতে ছোট বাচ্চা আছে তার ক্ষেত্রে কি নিয়ম আছে ট্যাক্স পে করার ক্লাবিং এর। ওকে, তো এবার আমরা কনসেপ্ট জানবো মাইনর চাইল্ডের ক্ষেত্রে ক্লাবিং এর নিয়মটা কি হয়। দেখো মাইনর চাইল্ড কি হতে পারে, প্রথমত তো আমাদের এখানে প্যারেন্টস থাকে, অর্থাৎ ফাদার এন্ড মাদার আমরা আলাদা করে লিখবো, তার কারণ একটা কারণ আছে, সেটা আমি দেখাচ্ছি। ফাদার এন্ড মাদার দুজনেই প্যারেন্টস হয়। তো ফাদার এন্ড মাদার, আর সে তাদের থেকে ইনকাম ট্রান্সফার হয়েছে, ইনকাম ট্রান্সফার টু মাইনর চাইল্ড, ঠিক আছে। মাইনর চাইল্ডকে ইনকাম ট্রান্সফার করে দিচ্ছে। এবার যখন মাইনর চাইল্ডকে ইনকাম ট্রান্সফার করে দিচ্ছে, তখন কি মাইনর চাইল্ড কি ট্যাক্স পে করবে? সে তো ছোট বাচ্চা, সে একটা গান ছিল, ছোটা বাচ্চা সমাজ হামকো না সমঝানা রে, এরকম কিন্তু নয়, সরি বেসুরা গলা, যাই হোক। তো মাইনর চাইল্ড
মাইনর চাইল্ডকে কিন্তু মাইনর চাইল্ড ছোট বাচ্চা বাড়া ধামাকা যেরকম একটা ব্যাপার হয়, তো সেরকম মাইনর চাইল্ড কিন্তু কোনো রকম ভাবে ট্যাক্স পে করবে না। ট্যাক্স পে কে করবে? ফাদার এবং মাদার। এবং ফাদার এবং মাদারের যে রুলটা আছে যে ট্যাক্স পে করার, মাইনর চাইল্ড শুড নট পে ট্যাক্স, ট্যাক্স পেড বাই ফাদার অ্যান্ড মাদার। ঠিক আছে, তো সেই ফাদার অ্যান্ড মাদার বা প্যারেন্টস এরা দুজনেই ট্যাক্স পে করবে। কিন্তু ট্যাক্স পে কে করবে এদের দুজনের মধ্যে? প্রথমত তো নিয়ম যে who earned income, অর্থাৎ ফাদার এবং মাদারের মধ্যে যে ইনকাম করে সে ট্যাক্স পে করবে। সে ফাদার হতে পারে বা মাদার হতে পারে, যেই ইনকাম করে সে ট্যাক্স পে করবে। অথবা দুজনেই যদি ইনকাম করে, যদি দুজনেই ইনকাম করে, ইফ both parents income together, so the more income earned person will be the tax payer or clubbing। ঠিক আছে, অর্থাৎ যে ইনকাম করে প্রথমত সে ট্যাক্স পে করবে। যদি দুজনেই ইনকাম করে তাহলে যার ইনকাম বেশি হয়, অর্থাৎ ফাদার এবং মাদারের মধ্যে যার ইনকাম বেশি হবে সে কি করবে? ট্যাক্সটা পে করবে। এইবারে এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে অ্যাকচুয়ালি মজার নয়, অ্যাকচুয়ালি জিনিসটা বাজেই। কারণ হচ্ছে ফাদার এবং মাদার, আজকে ফাদার বেশি ইনকাম করছে, কালকে মাদার তো বেশি ইনকাম করতেও পারে। তাহলে কি তখন কি ট্রান্সফার হয়ে যাবে? অর্থাৎ ফাদারের ক্লাবিং হচ্ছিল, তখন কি মাদারের ক্লাবিং হয়ে যাবে? এই রকম নিয়ম কিছু নেই। নিয়ম হচ্ছে এটা যে যার সাথে একবার ক্লাবিং হয়ে গেল, মাইনর চাইল্ড বড় না হওয়া পর্যন্ত সেই ক্লাব করে যাবে বা তার ইনকামের সাথেই ক্লাব হবে এবং সেই ট্যাক্স পে করে যাবে মাইনর চাইল্ডের ইনকামের উপর। মনে রাখবে ভালো করে, যদি দুজনেই ইনকাম করে সেক্ষেত্রে একজন যার ইনকাম বেশি তার কাছে থেকে ট্যাক্স কাটবে বা তার ইনকামের সাথে ক্লাব হয়ে যাবে মাইনর চাইল্ডের ইনকামটা। কিন্তু এইখানে ব্যাপার হচ্ছে যে যার ইনকামের সাথে একবার ক্লাব হয়ে গেল তার সাথে কিন্তু লাইফ টাইম ক্লাবিং হয়ে যায়। লাইফ টাইম হয় না, সরি, যতদিন না পর্যন্ত মাইনর চাইল্ড বড় না হচ্ছে বা 18 প্লাস না হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু ফাদার বা মাদার যার ইনকাম বেশি তার সাথেই ক্লাবিং হয়ে থাকবে এবং সেই ট্যাক্সটা পে করতে থাকবে। এটা হচ্ছে এর নিয়ম। এইবারে এখানে কিছু এক্সেপশন আছে। দেখো, এ তো ইনকাম এ ট্রান্সফার করছে বলে সেখান থেকে পাচ্ছে। এবার এখানে কিছু এমন ব্যবস্থাও রয়েছে যে এক্সেপশন রয়েছে যেগুলো থেকে এদেরকে বা প্যারেন্টসকে ট্যাক্স দিতে হবে না বা মাইনর চাইল্ড নিজে সেই ট্যাক্সটা পে করবে। সেই এক্সেপশনটা আমরা এবার দেখব। কিছু কিছু ক্ষেত্রে এরকম এক্সেপশনস থাকে যে এক্সেপশনসে কি হয়, যে মাইনর চাইল্ড নিজে থেকে কোনো ইনকাম করছে, নিজে ওয়ার্ক হার্ড করে বা বিভিন্ন রকম ভাবে ডোনেশন পে কোনোভাবে, এরকম ভাবে যখন মাইনর চাইল্ড ইনকাম করে তখন কিন্তু মাইনর চাইল্ডকে নিজের ট্যাক্স পে নিজে করতে হয়, অর্থাৎ তার ইনকামের সাথেই ক্লাবিং হয়, ফাদার এবং মাদারের সাথে হয় না। সেটা কি হতে পারে? ধরো প্রথমত এক্সেপশন কি হতে পারে, দেখো এক্সেপশন গুলো মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট এক্সেপশন এগুলো। এক্সেপশন এটা হচ্ছে আমাদের সেকশন হচ্ছে 64 এর 1 এর এ, ঠিক আছে? এটা হচ্ছে এক্সেপশনস। এক নম্বর এক্সেপশন হচ্ছে ডিসেবিলিটি। ডিসেবিলিটি অর্থাৎ ফিজিক্যালি কোনোভাবে উইক রয়েছে, যার কারণে বিভিন্ন সংস্থা বা বিভিন্ন জায়গা থেকে সে ডোনেশন পায় বিভিন্ন কাজের জন্য বা ডিসেবিলিটির জন্য, গভর্নমেন্ট থেকে পেলো বা বিভিন্ন সংস্থা থেকে পেলো। তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু তাকে ট্যাক্স পে প্রধানত করতে হয় না, ঠিক আছে? ডোনেশনের উপরে কোনো ট্যাক্স পে হয় না, কারণ এগুলো হচ্ছে রেগুলার এবং খুব নর্মাল ব্যাপার। তো সেখানে ট্যাক্স পে করার কোনো প্রয়োজন হয় না। নেক্সট হচ্ছে ধরো কোনো ম্যানুয়াল ওয়ার্ক ইনকাম। ম্যানুয়াল ওয়ার্ক ইনকাম অর্থাৎ দেখা গেল যে মাইনর চাইল্ড নিজে খেটে কিছু ইনকাম করছে,
নিজে খেটে অনেক টাকা ইনকাম করছে, তো সেক্ষেত্রে সেই ইনকামের ওপরে ক্লাবিং কিন্তু ওর নিজের ইনকামের ক্লাবিং নিজের ওপরেই হয় এবং নিজেকেই ট্যাক্স পে করতে হয়। এটা হচ্ছে দ্বিতীয় এক্সেপশন। আর তৃতীয় হচ্ছে ধরো স্কিল, ঠিক আছে, স্কিল স্কিল নলেজ, ঠিক আছে, এইগুলো ওপরেও কিন্তু ট্যাক্স ওকে নিজে পে করতে হয়, কারণ এগুলো ওর নিজস্ব ইনকাম। স্কিল নলেজ ব্যাপারটা হচ্ছে, দেখো আজকাল অনেক রকমের রিয়েলিটি শো হয়, সারেগামাপা, লিটল চ্যাম্প বা তোমার ইন্ডিয়ান আইডল জুনিয়র, এরকম ধরনের শো হয়, বা কুইজ কম্পিটিশন হয়। তো সেখানে বিভিন্ন রকমের কুইজ কম্পিটিশন টিভিতে আসে, সেখানে পার্টিসিপেট করে টাকা ইনকাম করা যায়। তো সেইখান থেকে যে ইনকামগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু নিজস্ব স্কিল এবং নলেজের উপরে পেয়েছে। তো সুতরাং সেখান থেকে কিন্তু কোনো টাকা ফাদার এবং মাদার পে করবে না, সেই তার উপরে ট্যাক্স, তার উপরে ট্যাক্স পে করবে স্কিল মাইনর চাইল্ড নিজে। তার ইনকামের ক্লাবিং তার নিজের ইনকামের উপরেই হবে, নট প্যারেন্টস এর উপরে। ওকে, তো এইটা হয়ে গেল কেস 3 এর রিলেশন মাইনর চাইল্ডের ক্ষেত্রে সমস্ত রকমের কন্ডিশন। তো এটা এই জিনিসগুলো জানতেই, এই জিনিসটা হচ্ছে টোটালি আমাদের ক্লাবিং অফ ইনকামের ফুল চ্যাপ্টার, যেখান থেকে তোমরা জানতে পারলে যে ক্লাবিং অফ ইনকামটা কি, এগ্রিগেশন অফ ইনকামটা কি, ক্লাবিং অফ ইনকাম কিভাবে হয়, কারা ক্লাবিং অফ ইনকামের পার্টস, এবং তাদের প্রত্যেকের কন্ডিশন, তাদের প্রত্যেকের নিয়মটা তোমরা কিন্তু জানলে এখান থেকে। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমরা এই ক্লাবিং অফ ইনকামের ওপরে ইলাস্ট্রেশন সলভ করব, এবং ইলাস্ট্রেশন সলভ করার পরে কিন্তু আমরা এই চ্যাপ্টারটাকে ক্লোজ করব এবং নেক্সট চ্যাপ্টারে যাব, অর্থাৎ যেটার নাম হচ্ছে আমাদের সেট অফ ক্যারেট ফরওয়ার্ড অর লসেস। নেক্সট চ্যাপ্টার আমাদের, সেটাকে আমরা পরবর্তী চ্যাপ্টারে বা পরবর্তী পার্টে আমরা কভার করব, কিন্তু ক্লাবিং অফ ইনকামের আগে ইলাস্ট্রেশন সলভ করে। তো এটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুবই ছোট চ্যাপ্টার, কিন্তু খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো ভালো করে নিয়মগুলো, কন্ডিশনগুলো ফলো করবে। আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত স্টাডি মেটেরিয়াল দিয়ে দেবো, তোমাদের যাতে কোনো রকমের অসুবিধা না হয়, তোমরা সেখান থেকে পড়তে পারো, এটাকে পড়ো। তারপরে নেক্সট আমি আসবো ইলাস্ট্রেশন ভিডিও নিয়ে। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, পরবর্তী নতুন ভিডিওতে, নতুন কোর্স নিয়ে, নতুন ক্লাস নিয়ে। ততক্ষণ কিপ লার্নিং, স্টে সেফ, থ্যাংক ইউ এভরিওয়ান।